আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। হঠাৎ করে এটা কেন হলো? রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মনস্তাত্ত্বিক দূরত্ব এবং সেই দূরত্বের ভয়াবহতা সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। তাদের মধ্যে কি হয়েছে সেটা আমরা জানি না। আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখলাম সেটা হলো যে জুলাই, আগস্ট গণঅভ্যুত্থানের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অভিষেক হলো, সেক্ষেত্রে শাহাবুদ্দিন চুপ্পু তিনি সরকারের অনুগত রাষ্ট্রপতি রূপে তিনি সকলের শপথ বাক্য পাঠ করালেন এবং যতটা অপমানিত হওয়া যায়, যতটা লাঞ্ছিত হওয়া যায়, ঠিক ততটা অপমানিত লাঞ্ছিত হয়ে তিনি অনেকগুলো বিষয় মুখ বুজে সহ্য করলেন। বিভিন্ন দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হলো, তাকে বঙ্গভবন থেকে বের করার জন্য মবের সৃষ্টি করা হলো, অকথ্য, অশ্লীল, অশ্রাব্য ভাষায় তাকে গালাগাল দেওয়া হলো এবং তিনি চুপ থাকলেন। এরপর যেটা হলো যে তিনি বিদেশে যেতে চাইলেন। তাকে তো বিদেশে যেতে দেওয়া হলোই না, বরং বিদেশ থেকে রাষ্ট্রপতির বরাবরে যে কয়েকটি চিঠি এসেছিল, সেই চিঠিগুলো তাকে হস্তান্তর করা হয়নি। তার প্রেস এবং মিডিয়া দেখার জন্য বাংলাদেশের যে রাষ্ট্রীয় কালচার আছে, সেই কালচার অনুযায়ী সেই যে কোনো ঘটনা, অর্থাৎ একজন রাষ্ট্রদূত যাবেন, তার নিকট দেখা করবেন, বঙ্গভবনে যারা যাবেন, সেই বিষয়গুলো সংবাদ মাধ্যমে জানানোর জন্য রাষ্ট্রপতির একটা প্রেস উইংস ছিল। এটাকে উইথড্র করে নিয়ে যাওয়া হয়েছে, ফলে আসলে উনি ওখানে কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন। এই জিনিসগুলো কেন হলো, কী কারণে হলো এবং রাষ্ট্রপতি চুপ্পুর দোষ কী? আওয়ামী লীগ জমানাতে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি মনে প্রাণে একজন আওয়ামী লীগের। শেখ হাসিনার প্রতি তার আনুগত্য সীমাহীন। তো এটা তো সবাই জানে। তাই যদি হতো তাহলে জুলাই আগস্ট বিপ্লবের পরে সবাইকে পরিবর্তন করা হলো, রাষ্ট্রপতিকেও তো আসলে পরিবর্তন করে দেওয়া উচিত ছিল। কিন্তু সেটা যখন করা হলো না, সেই ক্ষেত্রে রাষ্ট্রপতিকে যদি আপনি পদে রাখেন, তাহলে ব্যক্তি জনাব শাহাবুদ্দিন চুপ্পু নয়, রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির যে প্রাপ্য সম্মান এবং মর্যাদা, এটা দিতে জাতি হিসেবে যদি আমরা কার্পণ্য করি, তাহলে আমাদের পুরো শাসনতান্ত্রিক ব্যবস্থাতে যে বদনজির তৈরি হলো, এটি আগামীতে চলতে থাকবে। সেই কাজটি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে প্রবলভাবে হলো। রাষ্ট্রীয় যখন প্রোটোকল প্রদর্শন করা হয়, সেখানে রাষ্ট্রপতি ১ নম্বর ব্যক্তি। তিনি মঞ্চে উঠবেন, বাকি সবাই থাকবেন। এবং এখন যদি প্রধান উপদেষ্টা বলা হয়, তাহলে এটার অন্তর্নিহিত সত্য কী? প্রধান উপদেষ্টা মানে রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন। তো রাষ্ট্রপতিকে যিনি উপদেশ প্রদান করবেন, উপদেষ্টা, তিনি তো আসলে রাষ্ট্রপতির সাথে বড় হন না। এবং আমাদের দেশে যে সরকার ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে প্রধানমন্ত্রী সরকারের এক্সিকিউটিভ প্রধান। কিন্তু তা সত্ত্বেও তিনি যখন বিদেশে যাবেন, বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং আরও রাষ্ট্রের যে সকল প্রোটোকল রয়েছে, যেমন ধরুন দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল অফিস, সুপ্রিম কোর্ট, তারা স্বাভাবিকভাবেই একটা বাৎসরিক বিভিন্ন উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং একটা প্রতিবেদন দাখিল করেন। তো এই কাজগুলো ছাড়াও রাষ্ট্রপতি পদাধিকার বলে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর। ফলে সেই সকল বিশ্ববিদ্যালয়ের যে সমাবর্তন অনুষ্ঠান, সেখানে তাকে দাওয়াত করা হয় এবং তিনি নিজে যান, অথবা সমাবর্তনে কে অতিথি হবেন সেটা অনেক ক্ষেত্রে তিনি বলে দেন, অথবা তিনি অপারগতা প্রকাশ করলে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে তারা অন্য কাউকে প্রধান অতিথি হিসেবে সেখানে বরণ করে নেন। কিন্তু এখানে প্রথম অগ্রাধিকার হলো রাষ্ট্রপতির। আমাদের দেশে গত ১৫ মাসে এই যে রাষ্ট্রপতির যে ইনহ্যারিট
বা ইনহেরেন্ট পাওয়ার, বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে তিনি সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিবেন, সেটি হয়নি। দ্বিতীয়ত হলো যে সামরিক বাহিনীর অনেকগুলো অনুষ্ঠান থাকে, সেই অনুষ্ঠানের কিছু অনুষ্ঠানের নামই আছে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান। তো যেখানে রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠান হবে সেখানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন, তিনি উপস্থিত হবেন, এটাই স্বাভাবিক। এ সকল অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে যেতে দেওয়া হয়নি, বাধা তৈরি করা হয়েছে। আমাদের দেশে প্রতি বছর 16 ডিসেম্বর তারিখে যে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে সকল বাহিনীগুলোর প্যারেড প্রদর্শন করা হয়, সেখানেও রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকেন, তিনি সালাম গ্রহণ করেন। গত 2 বছরে সেটি করা হয়নি। সবাই ধরে নিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রপতির এই কর্তৃত্ব মানতে চান না। ইউনূস সাহেব মঞ্চে বসে থাকবেন বা মঞ্চে উঠতে পারবেন না, তিনি দর্শক সারিতে বসে থাকবেন আর মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এটা দেখতে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভীষণ রকম বিরক্তিকর। ফলে এই জিনিসগুলো হয়নি। আর আমরা ধরে নিয়েছি যেহেতু এটা একটা ডক্টর ইউনূসের জমানা, আগে যেভাবে শেখ হাসিনার কথা মতো সব কিছু হতো, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা মতো সব কিছু হবে, এটাই স্বাভাবিক। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় আছেন ততদিন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তাকে বঙ্গভবনে চুপচাপ থাকতে হবে এবং যত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা যা কিছু রয়েছে সেটা হাসি মুখে মেনে নিতে হবে। এবং সরকারের পক্ষ থেকে যে সকল কাগজ যাবে, পত্র যাবে, দলিল যাবে, দস্তাবেজ যাবে, তিনি কোনো রকম প্রশ্ন না করে সেগুলো দস্তখত করে দিবেন। এটা যখন স্বাভাবিক, ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম যে বঙ্গভবনের সানাই নহবত আবার বেজে উঠল। বঙ্গভবনের যে আলোক উজ্জ্বল যে বর্ণচ্ছটা, সেটা আবার নতুনভাবে যাকে বলা হয় সারা বাংলাদেশে আভা বিতরণ করলো। আর সেই ঘটনাটা ঘটল বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি তার অভিষেক বা শপথ গ্রহণ অনুষ্ঠানকে উপলক্ষ করে। আপনারা জানেন যে আমাদের দেশের প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আর এইবার যিনি প্রধান বিচারপতি হয়েছেন তিনি আরও অনেক কারণে গুরুত্বপূর্ণ। তার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে এবং তার বাবা বাংলাদেশের খুব নামকরা একজন বিচারপতি ছিলেন, জাস্টিস আব্দুর রহমান চৌধুরী। আমার সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে অনেক দিন একত্রে কাজ করার। আমাদের একটা সাংস্কৃতিক সংগঠন আছে, মানে আমি আগে খুব অ্যাক্টিভ ছিলাম, এখন অতটা অ্যাক্টিভ নেই, কিন্তু যখন আমি কলেজে পড়তাম তখন সেই সংগঠনটির সঙ্গে আমি খুব যাকে বলা হয় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত, টানা 6-7 বছর। সেই সংগঠনটির নাম হলো তমুদ্দুন মজলিস। তো জাস্টিস আব্দুর রহমান চৌধুরী তিনি এই তমুদ্দুন মজলিসের একজন মেন্টর ছিলেন। আর তিনি যখন ছাত্র ছিলেন তখন সেই 50-এর দশকে প্রিন্সিপাল আবুল কাসেমের জমানাতে তিনি আমারই মতো একজন কর্মী ছিলেন তমুদ্দুন মজলিসের, এবং সেই কথা বলে তিনি গর্ব অনুভব করতেন। তো তার আছে বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা, মানে বর্তমান যিনি প্রধান বিচারপতি তার বাবার আব্দুর রহমান চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক অভিজ্ঞতা। তিনি আইনজীবী হিসেবে খুবই প্রমিনেন্ট ছিলেন, বিচারপতি রূপে খুবই প্রমিনেন্ট ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হলো তিনি একজন ভাষা সৈনিক ছিলেন। 52 ভাষা আন্দোলনের একজন অগ্রগামী নেতা ছিলেন এবং ওই সময়টাতে সম্ভবত তিনি ডাকসুরও নেতা ছিলেন। খুব উঁচু বংশের লোক, গায়ের রং, চেহারা সুরত দেখলেই আপনার কাছে মনে হবে যে এরা আমাদের মতো অর্ডিনারি বাঙালি নন। তো সেই ভদ্রলোকের সন্তান এখন বাংলাদেশের প্রধান বিচারপতির ছেলে বিচারপতি। তো সেই দিক থেকে এই যে তার যে উচ্চ আদালতে তার যে অভিষেক, এটা দ্বিতীয় প্রজন্ম। তার বাবা প্রথম প্রজন্ম, তিনি দ্বিতীয় প্রজন্ম। আর অন্য একটা বক্তব্যে তিনি বলেছেন যে আইনজীবী হিসাবে এটি তিনি তৃতীয় প্রজন্ম। সম্ভবত তার দাদাও খুব বড় আইনজীবী ছিলেন, তিনি বিচারপতি হননি কিন্তু আইনজীবী ছিলেন। তো তৃতীয় প্রজন্মের আইনজীবী আর দ্বিতীয় প্রজন্মের বিচারপতি। আর মাশাআল্লাহ তার যে চেহারা ছিল তার বাবার মতোই অসম্ভব সুন্দর। এবং আমার মানে আরও ভালো লাগছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আইন বিভাগের, বর্তমান বিচারপতি সেই বিভাগেরই অগ্রজ বড় ভাই। তো এই মানুষটির অভিষেক অনুষ্ঠান হলো বঙ্গভবনে
এবং সেই বঙ্গভবনের অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশের যে গত 16-17 মাস ধরে যে কোর্স অফ অ্যাকশন বঙ্গভবন কেন্দ্রিক কোর্স অফ অ্যাকশন এটি রীতিমতো উল্টে গেল। আমরা দেখলাম যে প্রধান বিচারপতির অভিষেক উপলক্ষে সেখানে যাকে বলা হয় রাষ্ট্রপতি, যেখানে মেহমানে আজিম, মেন্টর, প্রধান ব্যক্তি, রাষ্ট্রের কর্তা ব্যক্তি, এটাকে মেনে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত হলেন। যথারীতি তিনি শপথ বাক্য পাঠ করলেন। তিনি সম্মুখ সারিতে, দর্শক সারিতে বসে রইলেন। যখন জাতীয় সঙ্গীত হলো, মানে বঙ্গভবনের যে নর্মাল প্রোটোকলগুলো হলো, সেই প্রোটোকলে তিনি অর্থাৎ রাষ্ট্রপতি একেবারে অন্য সময়গুলোতে তার গুড ডেজে যেভাবে তিনি দায়িত্ব পালন করতেন ওইভাবে দায়িত্ব পালন করলেন। আর একজন অনুগত প্রধান উপদেষ্টা রূপে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেভাবে আনুগত্য দেখানো দরকার ছিল ঠিক সেইভাবে তিনি আনুগত্যটা দেখালেন। এখন প্রশ্ন হলো যে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী হলো? তিনি এখানে কেন গেলেন? না গেলে কি হতো? বা তিনি এখানে কেন গেলেন? এই প্রশ্নের জবাবের উপরে আগামী 2 মাস 2.5 মাসের রাজনীতির যে ভবিষ্যৎ এটা নির্ভর করবে। দ্বিতীয়ত হলো যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তার মধ্যে যে দৃঢ়তা দেখা গেল, তিনি পুরো অনুষ্ঠানে যেভাবে মুচকি মুচকি হাসছিলেন, ফলে এটাকে একটা নেহায়েত অনুষ্ঠান বা ওই দিনের জন্য এই ঘটনাটা ঘটেছে, দ্বিতীয়বার ঘটবে না এরকম মনে হয়নি। মনে হলো যে উনি প্রাণ ফিরে পেয়েছেন। এবং বঙ্গভবন যেভাবে সাজানো হয়েছে, যেভাবে পানির ফোয়ারাগুলো সেখানে যাকে বলা হয় সেই উৎসরিত করছিল, ফোয়ারা রূপে পানি যেভাবে ছিটাচ্ছিল, ওখানে যারা মেহমান ছিলেন, উপস্থিত ছিলেন, সব মিলিয়ে মনে হচ্ছে যে বঙ্গভবনের যে ক্ষমতা, সেই ক্ষমতা নড়াচড়া করছে। বঙ্গভবনের ক্ষমতা নতুনভাবে বিকশিত হচ্ছে এবং বঙ্গভবনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের সকলের মানচিত্র, চোখের মানচিত্র, মুখের মানচিত্র, অভিব্যক্তি সব কিছুর মধ্যে একটা নতুন আভা আমি দেখতে পেয়েছি সেই অনুষ্ঠানে। যারা সামরিক কর্মকর্তা ছিলেন, বেসামরিক কর্মকর্তা ছিলেন, যারা আর্দারলি ছিলেন, মিডিয়াতে বা মানে ভিডিওতে যে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি, মনে হচ্ছে যে তাদের মধ্যে নতুন একটা সাড়া পড়ে গেছে। হঠাৎ করে এটা কেন হলো? এটা কি তারেক রহমান সাহেবের বাংলাদেশে আসার কারণে? এটি কি একটা নতুন গণতন্ত্রের যে অভিযাত্রা সেটির কারণে? সামনে একটা ইলেকশন আসছে, সেই ইলেকশনের পরেও প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি আরও কিছুদিন থাকবেন এবং ইলেকশনের যেদিন মানে নতুন সরকার শপথ নেবে সেদিনই ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা শেষ, এই কারণে? নাকি অন্য কিছু যা কিনা আরও গভীর, যা কিনা আরও সুদূর প্রসারী? আল্লাহ ভবিষ্যৎ ভালো জানেন। আমাদের জন্য যেটি ভালো সেটিই যেন। জুলাই যোদ্ধাদের মধ্যে যে খেলা জমে উঠেছে তা সম্ভবত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে এবং এই যে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গড়ে ওঠা কিংস পার্টি, এনসিপির যে অস্তিত্ব থাকবে না সে কথা তো অসংখ্যবার আপনাদের সামনে বলেছি এবং সেটি বাস্তবে প্রমাণিত হতে যাচ্ছে, বাস্তবে রূপ পেতে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের তাত্ত্বিক গুরু হিসেবে আমরা যাকে চিনি বা জানি, উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য মাহফুজ আলম এবার মুখ খুলেছেন। তিনি খোলামেলাভাবে অনেক কথা তুলে ধরেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছেন, নতুন আরও বেশ কিছু বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। এবং এই মাহফুজ আলম তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের অনেক পছন্দের ব্যক্তি। প্রধান উপদেষ্টা মাহফুজ আলমকে সারা বিশ্বের সামনে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরেছিলেন, পরিচয় করিয়ে দিয়েছেন। আবার এইসব মাস্টার মাইন্ডদের পেছনের শক্তি হিসেবে কে কাজ করেছেন, ডক্টর ইউনূস সাহেবের কতটা সহযোগিতা ছিল সেগুলো আমরা আপনাদের সামনে প্রমাণ হিসেবে উপস্থিত করেছি। 2 2 4 মিলিয়ে আমরা সমীকরণ মেলানোর চেষ্টা করেছি। কিন্তু আরও একটি প্রশ্ন আছে, এখনো পর্যন্ত একটা বিশেষ শক্তি এই জুলাই যোদ্ধারা যে নানান ধারায় বিভক্ত হয়ে পড়েছে, কোন অংশকে মদদ দিয়ে যাচ্ছে, কোন অংশকে যে মদদ দিয়ে যাওয়া হচ্ছে আর কোন অংশ যে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তা আমাদের কাছে স্পষ্ট। যারা এখনো পর্যন্ত সামনের সারিতে আছেন
মোটামুটি আমাদের বুঝতে কষ্ট হয় না তারা কারা। নিশ্চয়ই সেই খেলা আরও কিছু দূর যেতে পারে, তবে চূড়ান্ত পরিণতি আমরা জেনে গেছি। যাই হোক, মাহফুজ আলম তার ফেসবুক পেজে যে স্ট্যাটাসটি দিয়েছেন তা একটু আপনাদেরকে পড়ে শোনায়। তিনি বলছেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এই দুটি সংগঠন আমরা জুলাইয়ের সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিদা মাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। আমার অবস্থান স্পষ্ট। নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন, দায় দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমরা জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন? প্রশ্ন করছেন তিনি। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। মাহফুজ আলম যেভাবেই বলুন না কেন, যে পরামর্শ দেন না কেন, এনসিপি যে জুলাইয়ের যে স্পিরিট ছিল, সাধারণ মানুষের সামনে 5 আগস্টের আগে তারা যেই কথাবার্তাগুলো আমাদের সামনে বলেছিল, 71কে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধ করছে, রক্ত দিচ্ছে, এই সব দিয়ে তো মানুষকে হিপনোটাইজ করা হয়েছিল। সে কথাও তো অসংখ্যবার বলেছি। সেই কথাই এখন মাহফুজ আলমদের মুখ থেকে বের হচ্ছে। অর্থাৎ গণঅভ্যুত্থানটি ছিল সাধারণ মানুষের সঙ্গে স্রেফ প্রতারণা, এ কথা আমি অসংখ্যবার বলেছি। এখন আমরা বললে তো শত্রু হয়ে যায়, আমরা বললে ফ্যাসিবাদের দোসর হয়ে যায়। এখন তো মাহফুজ আলমরাই সেই কথা তুলে ধরছেন। মাহফুজ আলম বলছেন, বিদ্যমান বাস্তবতায় আমরা জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, মানে তার যে সম্মান স্নেহ রয়েছে, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামাত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটি সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। এবং শেষ পর্যায়ে এসে বলছেন, ইতিহাসের এই চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধের মধ্যে রয়েছে। এই পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব। রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সকল উপায়, ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। তার মানে কি? এবং তিনি সবশেষে বলছেন, নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব ও বাস্তব, বিকল্প মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। আমরা ধরে নিচ্ছি যে আরও একটি বিকল্প শক্তি আসছে, আরও একটি নতুন রাজনৈতিক দল আসছে। আমি সে বিষয়ে একটু কথা বলছি। এর আগে এনসিপি গঠনের সময় আমরা জানি যে মাহফুজ আলম দলের গুরুত্বপূর্ণ পদ দুটির একটি চাইছিলেন, সাধারণ সম্পাদকের পদ। তার হয়ে তার অনুসারীরা, এই যে সোকল্ড বিপ্লবীরা রয়েছেন, এখন যারা নেতৃত্বে রয়েছেন, তাদের সাথে দেন দরবার করেছিল, লবিং গ্রুপিং করেছিল, কিন্তু তিনি পাননি। আবার এনসিপির নেতারা যে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে, ভুল পথে অগ্রসর হচ্ছে, মাহফুজ আলম সেগুলো অকপটে তুলে ধরেছিলেন। কখনো কখনো হয়তো তাকে ফেসবুক স্ট্যাটাস তুলেও নিতে হয়েছে হুমকির মুখে বা যে কোনো আপত্তির মুখে। এবং একথাও সত্য, মাহফুজ আলম কখনো জামাতের নীতিতে বিশ্বাসী হননি। তিনি আকারে ইঙ্গিতে জামাতের যে আদর্শ, সেইগুলোকে ডিনাই করেছেন এবং মানুষের সামনে মোটামুটি পরোক্ষভাবে তুলে ধরার চেষ্টা করেছেন যে কারা বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে। যদিও মাহফুজ আলমের যে রাজনৈতিক আদর্শ, সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয় নিশ্চয়ই, এবং তাকে নিয়েও তো অনেক ধরনের বিতর্ক রয়েছে। যে বিষয়ে বলছিলাম, যে রাজনৈতিক দল বিষয়ে যে ইঙ্গিত তিনি দিচ্ছেন, তাহলে কি আমরা ধরে নেব যে আরও একটা নতুন রাজনৈতিক দল আসছে জুলাই যোদ্ধাদের নেতৃত্বে? এবং নির্বাচনকে সামনে রেখেই তো বনিবনা হয়নি, বা নানান ধরনের মতবিরোধ গড়ে উঠেছে এনসিপির মধ্যে, এবং নানান ধরনের ব্যক্তি পর্যায়ে, মানে নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিরা তারা দল ত্যাগ করছেন, পদত্যাগ করছেন। সেই জায়গা থেকে জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য নতুন এক
একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সত্যি সত্যি হয় 12ই ফেব্রুয়ারি, এখন নতুন করে এই রাজনৈতিক দল আসলে কি তিনি নিয়ে আসবেন? নিয়ে এসে লাভ কি? এখন তার নিবন্ধন পাওয়া যাবে না, সেই সময়ও নেই, সেই পরিবেশও নেই যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নাকি মাহফুজ আলম বিশেষ কোনো ইঙ্গিত পেয়েছেন যে নির্বাচন আসলে 12ই ফেব্রুয়ারি তো হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে, তার জন্য তিনি নিজেকে গোছানোর যতটুকু গুছিয়ে নিতে পারেন এবং রাজনৈতিক দলে আত্মপ্রকাশ ঘটাতে পারেন, নিবন্ধন নিতে পারেন এবং নির্বাচন পেছালে সেই নির্বাচনে তার নতুন রাজনৈতিক দলটি যদি গঠিত হয় তাহলে অংশ নিতে পারবে। দেখুন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বা ক্ষুদ্র জ্ঞানে আমি এখন এটুকু বলতে পারি, এই নির্বাচন নিয়ে এখন অনেক ধরনের সংশয় রয়েছে। মাহফুজ আলমরা ভেতর থেকে হয়তো অনেক কিছু জানতে পারছেন, সেই জায়গা থেকে তার এই উদ্যোগ যদি হয়ে থাকে হয়তোবা তাদের জন্য ভুল কিছু নয়। তবে এনসিপি শেষ, এটি স্পষ্ট করে উচ্চারণ আমরা করতেই পারি। শেখ হাসিনার দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারটা শুধু আরেকটি রাজনৈতিক বক্তব্য নয়, এটা আসলে এক ধরনের আত্মস্বীকৃতি এবং কৌশলগত পুনর্নির্ধারণ। যারা সাক্ষাৎকারটি পড়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউ আগের সবগুলোর চেয়ে আলাদা, কারণ এখানে তিনি ক্ষমতার ভাষা নয় বরং সংগঠনের ভবিষ্যৎ ভাষায় কথা বলেছেন। মাঠ হারানোর পর কেউ যদি প্রথমে সংগঠন, নেতৃত্ব আর আদর্শের প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে যে তিনি লড়াইটা এখন অন্য জায়গায় নিয়ে যেতে চাইছেন। বাংলাদেশে আজকের রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো রাজনীতি আর শুধু মিছিল, মাইক আর পোস্টারের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে ঢুকে গেছে। টাইমলাইন, কমেন্ট, শেয়ার, রিলস, শর্ট ভিডিও, ন্যারেটিভ, ইউটিউব, এই সব কিছু মিলিয়েই এখন রাজনৈতিক ক্ষমতা তৈরি হয়। এই জায়গাটাই আওয়ামী লীগ সবচেয়ে বেশি অবহেলা করেছে, আর সেই অবহেলার ফলই আজ সবচেয়ে বড় ক্ষতি হিসেবে সামনে এসেছে আওয়ামী লীগের। শেখ হাসিনার বক্তব্যে প্রথমবারের মতো এই বাস্তবতার স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি। যদিও তিনি সরাসরি সোশ্যাল মিডিয়া যুদ্ধে আমরা পিছিয়ে কথাটা বলেননি, কিন্তু নতুন প্রজন্মের নেতৃত্ব, আধুনিক যোগাযোগ, ডিজিটাল বোঝাপড়া, এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন এবং তাতেই বোঝা যাচ্ছে তিনি এগুলোকে একটা স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু খুব কূটনৈতিক ভাষায়। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ অনলাইন রাজনীতিকে কখনো সিরিয়াস রাজনৈতিক প্রকল্প হিসেবে নেয়নি। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, এই বিষয়গুলো নিয়মিতভাবে অনলাইন আলোচনার অংশ হওয়া উচিত ছিল, ট্রেনিং এর অংশ হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। সুবিধাবাদী, সুযোগ সন্ধানী লোকদের দল ও তার আশেপাশে জায়গা দেওয়া হয়েছে, যারা আদর্শ নয়, সুবিধার রাজনীতি বোঝে। হাসনা, সার্জিস, সাদিক কাইয়ুম, এরা সব উদাহরণ। এর ফলে দলের ভিতর একটা আদর্শিক শূন্যতা তৈরি হয়েছে। রাজনীতি কখনো শূন্যতা সহ্য করে না, সেই শূন্যতায় পরে অন্যরা এসে ভরাট হয়েছে খুব পরিকল্পিতভাবে, খুব ধৈর্য নিয়ে। লুঙ্গির তালে শিবির, হেলমেট বাহিনী, এরা হচ্ছে এই শূন্যতার ভেতরে জায়গা করে নেওয়া রক্তবীজের ঝাড়। অনলাইন অ্যাক্টিভিজমকে গুরুত্ব না দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ ছিল এটাকে সংখ্যার খেলায় নামিয়ে আনা। কথিত 10 লক্ষ সাইবার যোদ্ধার গল্প শোনানো হয়েছে আমাদের, কিন্তু যাচাই, ট্রেনিং, আদর্শিক প্রস্তুতির কোনো চিহ্ন ছিল না। নাম ছিল কিন্তু কাঠামো ছিল না। ফলাফল হয়েছে ভয়াবহ। অনেকে এই স্পেসে ঢুকে নিজেদের মতো করে ব্যবহার করেছেন, কেউ কেউ সুযোগ বুঝে ন্যারেটিভ বদলেছেন, কেউ আবার পুরোপুরি উল্টো দিকের ভাষ্য ছড়িয়ে দিয়েছে, দলের ভেতরে, দলের বাইরে, মানুষের কাছে। সংগঠিত না হলে সংখ্যার কোনো মূল্য থাকে না। রাজনীতিতে এটা নতুন কথা নয়, কিন্তু আওয়ামী লীগ সেটা বুঝতে দেরি করেছে, আর দেরির ফল তো তারা দিচ্ছে প্রতি মুহূর্তে। এর সঙ্গে যুক্ত হয়েছে দলের ভেতরের মানসিক সমস্যা। ভালো লেখাপড়া, বিশ্লেষণ শেয়ার করা, যুক্তি দিয়ে কথা বলা, এই কাজগুলোকে সময় নষ্ট মনে করা হয়েছে। অনলাইন অ্যাক্টিভিজমকে ফেসবুকিং, হালকা বা অপ্রয়োজনীয় হিসেবে দেখা হয়েছে। ফলে তথ্যভিত্তিক লেখা, ডকুমেন্টেড বিশ্লেষণ বা গভীর আলোচনা ছড়িয়ে পড়েনি, ছড়ানো যায়নি। বিশেষ করে দলের ভেতরকার যে চিন্তা বা চেতনা তৈরি করার জায়গাটি, সেই জায়গাটি খুব অনুপস্থিত ছিল। রাজনীতি তখন ধীরে ধীরে স্লোগানের মধ্যে আটকে গিয়েছিল, আর স্লোগান যখন প্রশ্নের মুখে পড়ে তখন তো তা টিকে থাকতে পারে না, পারেনি তো। যে কারণে যখন 2024 সালে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার নিয়ে
মাঠে নেমেছিল ওরা, তখন আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ তৈরি করার কোনো জায়গা ছিল না, কেউ কাজ করেনি তখন। কারণ এই হাসনাত, সার্জিস এরা তো সব ঢুকে গেছে এই আন্দোলনের ভেতর, আর শিবিরের সাদিক কায়ুমরা তো গিয়ে দখল করেছে মাঠ। অন্যদিকে যারা এই জায়গাটা সিরিয়াসলি নিয়েছে তারা খুব দুঃখভাবে ইকো চেম্বার তৈরি করেছে, প্রশ্ন ছাড়াই শেয়ার করা, একই কথা বারবার দেখানো, ভিন্ন মতকে লেবেল দেওয়া আর ভয়ঙ্কর গুজব ছড়ানো, এই কৌশলগুলো ব্যবহার করে তারা ভয় তৈরি করেছে। লীগ ভারতের দালাল, এই যে ট্যাগগুলো, এবং লীগ দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এই যে ট্যাগগুলো শুধু গালি নয়, এগুলো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মানুষ ভয় পেয়েছে, প্রশ্ন করতে সাহস পায়নি। তারপর ধীরে ধীরে মানুষ তাদেরকে অন্ধভাবে অনুসরণ করতে শুরু করে রাস্তায় নেমে এসেছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, সূক্ষ্ম নয়, খুব মোটা দাগে। সরাসরি অস্বীকার না করে কিছু ঘটনা চেপে রাখা হয়, কিছু ঘটনাকে অতিরঞ্জিত করা হয়, মানে আবেগ ব্যবহার করে ইতিহাসের একটা নতুন সংস্কার বানানো হয়েছে। এখানে ঘটনা নয়, ন্যারেটিভ মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কোন ভিকটিমকে সামনে আনা হবে, কাকে আড়াল করা হবে, খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মানুষ ধীরে ধীরে একপাক্ষিক গল্পে অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ তখন আর বিকল্প প্রশ্ন করতে সাহসও পায়নি। আওয়ামী লীগ মানুষকে এই সাহসটা দিতে পারেনি, তাদের দলের নেতৃত্বকে দিতে পারেনি, সাধারণ মানুষকে তো পারেইনি। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার বক্তব্যে এখন যে নতুন সংগঠন সংস্কারের যে ইঙ্গিত এসেছে, সেটা শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটা আদর্শিক পুনর্গঠনের ডাকও বলে আমার মনে হয়েছে। তিনি যখন বলছেন স্থানীয় বাস্তবতা বোঝা নেতৃত্ব দরকার, তখন সেটা শুধু ভৌগোলিক নয়, মানসিক বাস্তবতার কথাও তিনি বলছেন। ঢাকায় বসে রাজনীতি করা, এলাকায় না যাওয়া, কর্মীদের সঙ্গে প্রভুর মতো আচরণ করা, এই রাজনীতি এখন মৃত। ভবিষ্যতের রাজনীতি হবে 1 to 1, মুখোমুখি প্রশ্ন আর সরাসরি যোগাযোগের রাজনীতির। এলিট রাজনীতি প্রত্যাখ্যানের কথাটাও শেখ হাসিনা বলেছেন, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার, নাম, পরিচয় এসব আর যথেষ্ট নয়। কাজ, যোগাযোগ আর বিশ্বাসযোগ্যতা, এই তিনটা ছাড়া রাজনীতি টিকবে না। নিজের সন্তানদের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত দিয়ে শেখ হাসিনা আসলে দলের ভেতরের সব সুবিধাভোগী গোষ্ঠীকে বার্তা দিয়েছেন। যে বিষয়গুলোতে তিনি বের হওয়ার পথ দেখিয়েছেন, সেগুলো এখানে সবচেয়ে বাস্তব অংশ। প্রথম ধাপ হলো স্বীকার করা যে আমরা অনলাইন যুদ্ধে হেরে গেছি, পিছিয়ে পড়েছি। দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। আত্মসমালোচনা ছাড়া কোনো সংগঠন ঘুরে দাঁড়াতে পারে না। দ্বিতীয়ত, সাংগঠনিকভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত সাহস গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট ছোট গ্রুপ, নিয়মিত লেখা, পড়ালেখা করা, আলোচনা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব আপডেট থাকা, এগুলো শেয়ার করা, এগুলো না করতে পারলে তো ন্যারেটিভ তৈরি করা যাবে না। নিজস্ব ন্যারেটিভ তৈরি করতে হবে, রাজনীতির ন্যারেটিভ তৈরি করতে হবে। কন্টেন্টের প্রশ্নটা তাই এখানে খুব কেন্দ্রীয়। আবেগের পাল্টা আবেগ দিয়ে লড়াই জেতা যায় না। ডকুমেন্ট, প্রমাণ, টাইমলাইন, এই জিনিসগুলো ব্যবহার করে ধীরে ধীরে ন্যারেটিভ ভাঙতে হয়। ওরা এতদিনে যে ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি করেছে, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে যেসব ন্যারেটিভ তৈরি করেছে, সেগুলো ভাঙতে হলে আপনাকেও প্রমাণ হাজির করতে হবে, আপনাকেও তথ্য হাজির করতে হবে, বক্তব্য হাজির করতে হবে। যেসব বিষয় এতদিন ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে সামনে আনতে হবে। প্রশ্ন তুলতে হবে, কেন এক বিষয়ে চুপ আর অন্য বিষয়ে সরব থাকছে বিপক্ষগুলো। এই প্রশ্নগুলোই মানুষকে ভাবতে শেখাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন প্রজন্মের সঙ্গে কথা বলা। জেনজির ভাষা বোঝে এমন অল্টারনেটিভ ইনফ্লুয়েন্সার তৈরি না হলে এই লড়াই অসম্পূর্ণ থাকবে। অন্ধবিশ্বাস নয়, সংশয় ভিত্তিক চিন্তা শেখানো, এটাই হবে আসল কাজ। কর্মীদের মানসিকতাও বদলাতে হবে। ভালো লেখা শেয়ার করা এখন আর ছোট কাজ নয়, এটা রাজনৈতিক দায়িত্ব। এই পুরো ছবির মধ্যে শেখ হাসিনা নিজেকে আবার প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন। ইউনূস সরকার তাকে নিষিদ্ধ করেছে, দলকে কোণঠাসা করেছে, কিন্তু তিনি খেলাটা এখন সংগঠন, ন্যারেটিভ আর ভবিষ্যৎ নেতৃত্বের মাঠে নিয়ে গেছেন। ভারতের ভূমিকা নিয়ে তার বক্তব্য, নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের প্রশংসা, সব মিলিয়ে তিনি দেখাতে চাইছেন আন্তর্জাতিক এবং আঞ্চলিক দুই রাজনীতিতেও তিনি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শেষ পর্যন্ত একটা কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে,
তিনি সেটা বুঝেছেন, তিনি সেটা বলছেন। সেখানে যদি জায়গা হারান, মাঠে দাঁড়িয়ে থাকা অর্থহীন। এই বাস্তবতা মেনে নিয়ে যদি সাংগঠনিকভাবে বা সংগঠিতভাবে অনলাইনে কাজ করা যায়, ধীরে হলেও ন্যারেটিভের কেন্দ্রে ফিরে আসতে আওয়ামী লীগের সময় লাগবে না। ইউনূস নিষিদ্ধ করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনাও বসে নেই। তিনি লড়াইটা অন্য স্তরে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবেন। এখন প্রশ্ন একটাই, দল কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? মানসিকভাবে, মাঠে এবং সবচেয়ে বড় কথা অনলাইনে। আমার মনে হয় এই অনলাইন স্ফেয়ারে আওয়ামী লীগ যদি আরো সক্রিয় হয়ে ওঠে এবং আওয়ামী লীগের যেসব নেতারা এখন চুপ হয়ে আছেন বিভিন্ন দেশে, তারা যদি আরো সক্রিয় হয়ে ওঠেন, আপনি দেখবেন নিমিষেই পরিস্থিতি বদলে যাবে। নিমিষেই বদলে যাবে সকল অপপ্রচার, সকল ব্যর্থতা এবং ডক্টর ইউনূসের অপশাসন। এই অপশাসনের সমাপ্তি ঘটবে মধ্য দিয়ে। ভালো থাকবেন।